আমাদের কোন বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য বৃত্তের কেন্দ্র থেকে একটি বল বস্তুকে তোমার কেন্দ্রের অভিমুখে একটা বিশেষ কাঠামোর মধ্যে ধরে রাখা হয়। তখন ওই বিশেষ কাঠামো বরাবর ব্যাসার্ধ মানে বরাবর হয়ে সেটি কিন্তু বলটা প্রয়োগ করে। ফলে বস্তুটা বাহিরেও যায় না, আবার ভেতরের দিকেও কিন্তু আছড়ে পড়ে না। তো ভেতরের দিকে আছড়ে না পড়ার পেছনে মূল কারণ হলো ওই বস্তুটার ওপর কেন্দ্রের বিমুখে আর একটা বল কাজ করে। আমি যদি এটিকে একটু দেখাই, এরকম যে একটি বল এই সুতার টান বরাবর ব্যাসার্ধ হয়ে কাজ করে, ঠিক অ্যাট দ্য সেম টাইম আর একটা বল কেন্দ্রের বিমুখে বহির্দিকে কাজ করে। এবং এই যে বহির্মুখী আর কেন্দ্রমুখী বল যখন সমান হয়, তখন বস্তুটা কোনো দিকেই না গিয়ে তোমার এইরকম ভাবে বস্তুটা ঘুরে আবার আর এক প্রান্তের দিকে চলে যায়। এই যে এরকম করে ঘুরে চলে যায়, এরকম ভাবে ঘুরে চলে যায়। আর এই বলটাই হলো তোমার কেন্দ্রমুখী বল। কোনো কারণে যদি এই সুতাটা কেটে দেওয়া হয়, অর্থাৎ কেন্দ্রমুখী বল যদি নাই করে দেওয়া হয়, তাহলে তখন এই বস্তুটা কেন্দ্র বিমুখী বল আর লাভ করে না। যখনই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী উভয় বল থাকে না, তখন এই বস্তুটা যেহেতু একটা নির্দিষ্ট স্পিড বা গতি নিয়ে ঘুরছে, গতিশীল বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, তখন তার গতির দিক হয় হলো ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। অর্থাৎ আমি যদি এখান থেকে বস্তুকে যাত্রা করাই, আহ ধরো এখান থেকে যাত্রা করছে, এখান থেকে সে ছিঁড়ে গেছে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর বস্তুটা ছুটবে। যদি মনে করি না যে এখান থেকে বস্তুটা যাত্রা মানে ছিঁড়ে গেছে, তাহলে বস্তুটা এইরকম স্পর্শক বরাবর এইদিকে ছুটে যাবে। তো যে বল প্রয়োগ করা হলে বস্তু তার বৃত্তাকার পথে চারদিকে ঘূর্ণনশীল অবস্থায় থাকে, সেই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। অথবা যে বল প্রয়োগ করার কারণে বস্তুটি চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় স্বাভাবিক অবস্থা ধরে রাখে, সেটাই কেন্দ্রমুখী বল। আশা করি কেন্দ্রমুখী বল বিষয়টা বুঝতে পারছো। জি স্যার। যখনই কেন্দ্রমুখী বল প্রয়োগ করা হচ্ছে, তখন আমি চাই অথবা না চাই, সেটি কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হলো যে কেন্দ্রমুখী বলের সাথে বিপরীত দিকে আরেকটি বল সাথে সাথে উৎপন্ন হয়, এবং এই দুটি বলকে যুগল বল বলা হয়। তার একটি হলো কেন্দ্রমুখী বল, ঠিক তার সমমানের বিপরীত দিকে আরেকটি বল ক্রিয়া করে, তার নাম হলো কেন্দ্র বিমুখী বল। এটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর হয়ে বহির্মুখে কাজ করে। তো আশা করি এটি বুঝতে পারছো। এ দেখো, কেন্দ্র জি বিমুখী স্যার। বললেও কিন্তু এখানে লেখা আছে একই, বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল। এই তো কেন্দ্রমুখী বল নিয়ে উদাহরণ এগুলো দেয়া আছে। যখন কোনো বস্তু ঠিক তেমনি কেন্দ্র বিমুখী বলটাও কিন্তু এখানে আছে। তুমি যদি দেখো, এই যে কেন্দ্র বিমুখী বল বিষয়টি আছে। সাইকেল চালাতে গিয়ে কেউ যদি ওই বাঁকে গিয়ে তোমার মোড় নেওয়ার সময় না হেলে, তাহলে এই কেন্দ্র বিমুখী বলের জন্যই কিন্তু সে ছিটকে পড়ে যায় সেখান থেকে। দেখছো কি? জি স্যার। আচ্ছা। আহ
কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বলের রাশিমালা মূলত একই, কারণ যেহেতু দুটি বল একই, শুধু মনে রাখতে হবে এম ভি স্কোয়ার ভাগ আর। তাহলে কেন্দ্রমুখী বলের রাশিমালার ক্ষেত্রে মূল মানটি হবে তোমার এম ভি স্কোয়ার ভাগ আর, এই যেটা। তো এখানে যেহেতু এ ইজিক্যাল টু ভি স্কোয়ার ভাগ আর, আবার ভি ইজিক্যাল টু ওমেগা আর, সেখান থেকে সমন্বয় করে আমরা কিন্তু পরবর্তীতে এই সূত্রটাকে আরো সরলীকরণ করে লিখেছি, যেটা নিচের লাইনে লেখা আছে, এই যে এখানে আছে। এখন কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের ব্যবহার। প্রথমত রাস্তার বাঁকে, তারপরে বাঁকা রাস্তার ওখানে গাড়ি যারা চালায় তারা সেটিকে অনুভব করে এবং ভেতরের দিকে হেলে গাড়িকে যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নেওয়া হয়, বিশেষ করে ওপরে বাইরের অংশে যদি ব্যাংকিং করে রাখা হয়। ব্যাংকিং শব্দের অর্থ হচ্ছে যে একটা রাস্তার ভিতরের দিকে তোমার কি থাকে নিচু, আর বাইরের দিকে থাকে উঁচু। এই ধরনের রাস্তার কাঠামোর নাম হলো ব্যাংকিং। ব্যাংকিং করা রাস্তায় সাধারণত এক পাশে উঁচু হয় আর এক পাশে নিচু হয়। কি বুঝতে পারছো? তুমি দেখবে যেখানে রাস্তা বাঁক আছে সেখানে কিন্তু বাহির দিকে হলো উঁচু থাকে আর ভিতরের দিকে একটু নিচু থাকে। হ্যাঁ, মাটিডালি মোড়ে তুমি গিয়ে দেখবা এই ধরনের কাঠামো করাই আছে অলরেডি। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে পানি ভর্তি বালতিকে তুমি যদি এরকম করে এক টানা উপর দিকে তোলো, তাহলে দেখবে যে বস্তু ওই বরাবরই আছে। দইয়ের মধ্যে একটি দণ্ডের সাহায্যে ঘূর্ণন সৃষ্টি করলে মাখন পাওয়া যায়, সেটাও কিন্তু এই প্রক্রিয়াতেই। মাখন হালকা হওয়ায় ঘূর্ণন অক্ষের চারদিকে জমা হয় এবং পরে তা আলাদা হয়ে যায়। আহ, আমাদের পৃথিবীর ঘূর্ণনের ক্ষেত্রে তার ইকুয়েশনটা এখানে দেওয়া আছে। এগুলো কিন্তু তোমার একটা কথা মনে রাখা দরকার, যে এগুলোর প্রতিপাদন কিন্তু কোনোটারই লাগবে না, এটা তোমাকে আগে মনে হয় বলছি। শুধু কোনো কোনো সূত্র প্রয়োজন হবে, আর সূত্রটা অন্ধভাবে মুখস্থ করার দরকার নেই। তুমি এখান থেকে হয়তো 100টা সূত্র মুখস্থ করে গেলে দেখা যাচ্ছে অঙ্ক পরীক্ষাতে আসছে মাত্র হয়তো 15টা বা 16টা বা 20টা। তো কাজে পরীক্ষায় যেগুলো আসবে আগে ওই ধাঁচগুলো মুখস্থ করে দেন, তুমি অন্য অন্য কিছু যদি ভালো মনে রাখতে পারো পড়বা। কিন্তু আগে সিলেবাস, আগে ওই কাঠামোর মধ্যে যা আছে সেটুকু। আশা করি এটি বুঝতে পারছো। এখানে দেখো অনেক রকম সূত্র, অনেক কিন্তু মান দেয়া আছে। হ্যাঁ, প্রথমে ওগুলো নিয়ে মাথা ভারী করলে কিন্তু পরে নতুন পড়া কিন্তু ঢুকাতে পারবে না, এবং যেগুলো দরকার। কাজে এখানে দেখো আমি অনেকগুলো অবস্থান ধরে ধরে কিন্তু এগুলো মান বসানো আছে। তো এখন এখানে নিচে যে যেটা আছে এটা তোমার জানা আছে, এই ফরম্যাটটা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি মনে আছে কি? আ ঠিক সেম ওয়েতে আরো সূত্র আছে এটার, ওদের ভি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র আছে না? এখানেও কিন্তু সেই সূত্র আছে, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার, এই সূত্র আছে। এগুলো দেখা যায় এস এর জায়গায় হলো থিটা, আর ওই যে ইউ হলো তোমার ওমেগা। এখানকার ক্ষেত্রে হলো ওমেগা 1 2 দিয়েও করা হয়, এ বি দিয়েও করা হয়, যেভাবে লেখে। যেহেতু নিউম্যাক্স সিস্টেমে আমার মনে হয় যে এখানে কোনো প্রবলেম থাকার কথা না।
আমরা শেষ পৃষ্ঠায় চলে আসছি। এখানে বেশ কিছু প্রয়োজনীয় মান এবং ইয়েগুলো একটু সাজিয়ে দেওয়া আছে। আমার মনে হয় কম্পেয়ার করে তুমি যদি পড়ো, এটা অনেক ভালো একটা অবস্থান তৈরি করতে সাহায্য করবে। ক্লিয়ার? এই শখ পর্যন্তই আজকের পড়া আমাদের থাক। আমরা নেক্সট দিনে এর পরবর্তী অংশগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আজকে আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, বলছি আজকে আর কোনো প্রশ্ন আছে? রাফা। স্যার, সেটা বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, নেক্সট দিনে নিয়ে। না স্যার, আপাতত কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, কি বললে? এগেইন বলো, আমি কেন জানি ক্লিয়ার শোনা যাচ্ছে না। তোমার ওখানে কি মিউট হচ্ছে? বারবার মিউট হয়ে যাচ্ছে তো। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ, মিউট স্যার, হয়ে যাচ্ছে, ফলে করলেন, তুমি। প্রশ্ন নাই, সমস্যা হয়নি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, তাহলে আজকে আমরা ক্লোজ করছি। আল্লাহ হাফিজ।